বিভিন্ন দেশে তাকে শুধু এই অভিধাই দেওয়া হয়েছে যে এদেশের একজন যোগ্য রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ান অনেকে হতে পারে, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া বোধহয় একটি কঠিন ব্যাপার। ডাক্তার কেন আপনার পুলিশের এসপি হবে? কৃষিবিদ কেন আপনার কি বলে যে প্রশাসক হবে? যে গণমুখী শিক্ষা যদি হতে হয়, পদমুখী শিক্ষা যেটা হতে হয়, এখন যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটা তো সেটি নয়। বরং জিয়াউর রহমান যেটা বলেছেন ওটি যদি আমরা উপলব্ধি করি এবং ওইভাবে যদি আমরা রাষ্ট্রীয় পলিসি আমরা নির্ধারণ করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা প্রোডাক্টিভ কিছু পাবো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রির ছেলে ব্যাংকের ম্যানেজার হচ্ছে, তো তার যে মেধাটা সেটা যদি তার কনসার্ন জায়গায় যদি সেটা নিয়োগ করতে পারতো, আমরা হয়তো অনেক সায়েন্টিস্ট পেতাম, ভালো ভালো সায়েন্টিস্ট পেতাম। আজকের যে বিশ্ববিন্যাস, এই বিশ্ববিন্যাসে আমরা দেখছি ক্ষুদ্র রাষ্ট্র, অপেক্ষাকৃত অস্ত্রের দিক থেকে দুর্বল রাষ্ট্র আজকে বার খাচ্ছে। আমরা যদি সত্যিকার অর্থেই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার যে কথাটা এখানে উপস্থাপক বললেন প্রমোদ প্রবন্ধ পাঠক, আমরা যদি ওই নীতিটা ফলো করতাম, তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে অনেক এপিজে আবুল কালাম পেতাম, আমরা প্রফেসর সালাম পেতাম, আরো অনেকে পেতাম। কমপক্ষে একটি ছোট্ট রাষ্ট্র হিসেবে আমরা আমাদের নিরাপত্তা, আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য অনেক বড় বড় প্রকৌশলী এবং বিজ্ঞানী আমরা পেতাম। ডাক্তার কেন আপনার পুলিশের এসপি হবে? কৃষিবিদ কেন আপনার কি বলে যে প্রশাসক হবে? All time Roma. Taste it, love it. এদেরকে কনসার্ন তার জায়গায় গবেষণার সাথে বা কৃষির কোন কাজের সাথে তাদেরকে জড়িত রাখে। এখন প্রচুর দেখছি ডাক্তার পুলিশের এসপি, না হলে এডিশনাল এসপি, না হলে পুলিশ কমিশনার। কৃষিবিদ দেখছি এই ধরনের মূল মূল পদের সাথে ইয়ে আছে, তারা সেখানে চাকরি করছে। কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে রাষ্ট্রের কৃষিবিদ বানিয়ে, প্রকৌশলী বানিয়ে, ডাক্তার বানিয়ে তারা যদি প্রশাসনিক এই কাজের মধ্যে থাকে, তাহলে প্রোডাক্টিভ রাজনীতি, যেটা আমরা উৎপাদনমুখী রাজনীতি কথা যেটা বলছি, শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলছি, সেই ফলাফল তো আমরা পাবো না, সেই ফলাফল আমরা দেখতে পাবো না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি যেটা ভেবেছিলেন যে শিক্ষা চিন্তার কথা বলা হয়েছে, তার যে শিক্ষা চিন্তাটা কত বাস্তব, কত নিরেট, কত নিখাত ছিল, সেটি আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এইভাবে তিনি অর্থনীতির ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যেটা ভেবেছেন সেটা নানা বাস্তবতার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য। একজন লেখক এবং ব্রডকাস্টার, তার নাম হচ্ছে ফিসলভ, ট্রেভর ফিসলভ, তিনি চমৎকার কথা বলেছেন। ওই সময় জিয়াউর রহমানের কর্মজীবন বিশ্লেষণ করে বলেছেন, তিনি যেমন মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধের একজন সিপাহসালার। এর মধ্যে অনেক বিশ্লেষণ আছে, কিন্তু তার উপসংহার হচ্ছে এটা, তিনি যেমন স্বাধীনতার ঘোষক তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধেরও তিনি সিপাহসালার। যে অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি 3 বছর 3.5 বছরের লাইসেন্স, পারমিট, লুটপাট, দুর্ভিক্ষ, এইটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এইটিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে একটি জায়গায় দাঁড় করানো, একটা ভিত্তি দাঁড় করানো, এটা হচ্ছে তার অসাধারণ কৃতিত্বের একটি বিষয়। আজকে নানাভাবে তাকে নানা কথা বলা হচ্ছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাকে শুধু এই অভিধাই দেওয়া হয়েছে যে এদেশের একজন যোগ্য রাষ্ট্রনায়ক। পলিটিশিয়ান অনেকে হতে পারে, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া বোধহয় একটি কঠিন ব্যাপার। তাকে অনেক দূর তাকিয়ে দেখতে হয়, অনেক দূর সে তাকাতে পারে, এবং তাকাতে পারে বলেই তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, ওই ন্যায়ের মধ্যে, ওই শূন্যের মধ্যে একটি জাতিকে তৈরি করেছেন। একটা পররাষ্ট্রনীতি একেবারেই পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল একটি পররাষ্ট্রনীতি ছিল, ভারত নির্ভর পররাষ্ট্রনীতি 72 থেকে 75। কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন।
এটা একটি গুরুত্বপূর্ণ অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।